সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘদিন নানান ব্যস্ততার কারণে আসলে এতদিন চাকরির যে আপডেটগুলো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। আপনাদের সামনে এখন যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস 1800 বিজিএস পরীক্ষা 2025, অর্থাৎ সম্প্রতি সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে যে সার্কুলারটি প্রকাশ করেছে এবং সেই সার্কুলারটি কারা আবেদন করতে পারবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং কি পরিমাণ খরচ হবে, কোথায় পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, আমরা সেটি নিয়ে একটি ছোটোখাটো বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ যে কোনো সার্কুলার প্রকাশের সাথে সাথেই আপনার নোটিফিকেশনে বিজ্ঞপ্তি চলে যাবে। তো চলুন আমরা আলোচনা করি কি কি পদে লোক নিবে এবং কতগুলো লোক নিবে। তো তারা জানিয়ে দিয়েছে, সার্কুলারটির বিস্তারিত দেখা যাচ্ছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পথ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে নিম্ন বর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পদ সংখ্যা 100টি। বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ কমতে বা বাড়তে পারে। বেতন স্কেল তারা জানিয়েছে 30,000 থেকে 64,000, অর্থাৎ বিভিন্ন গ্রেডের আপনার বেতন এখানে তারা প্রকাশ করেছেন এবং সেটা হচ্ছে আপনার মেধা অনুযায়ী আসলে আপনার কোন স্কেলটি হবে বেতনের সেটি নির্ধারণ হবে। তো আবেদন করতে গেলে অবশ্যই বিজিএসসি ফর্ম আই পূরণ করতে হবে। আবেদন পূরণের শুরু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ তারা জানিয়েছে সেপ্টেম্বরের 30 তারিখে রাত্রে 12টার সময়, এবং এরপর তারা নতুন করে আবেদন গ্রহণ করবে না। তো তারা জানিয়েছে প্রার্থীর বয়স অবশ্যই 32 বছর হতে হবে এবং 32 বছরের বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, এবং সেই ক্ষেত্রে বয়সের জন্য কোনো এফিডেভিটও গ্রহণযোগ্য না। ন্যূনতম যোগ্যতা হিসাবে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হন। অর্থাৎ আপনার এখানে এলএলবি পাশ করতে হবে, অথবা যদি আপনি 3 বছর মেয়াদী আইনের কোর্স করেন সেক্ষেত্রে আপনার এলএলএম কোর্স থাকতে হবে। এটি 3 বছরের কোর্সের ক্ষেত্রে থাকতেই হবে। আর 4 বছরের যদি আপনি এলএলবি করেন তাহলে আর আপনার তাদের যে স্নাতকোত্তর কোর্স সেটি থাকা লাগবে না, এবং যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী থাকতে হবে। তারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করেছে, সেটি হচ্ছে সিজিপিএ মূল্যায়ন পদ্ধতি। কোনো প্রার্থীর ফলাফল উক্তরূপ শ্রেণীর পরিবর্তে সিজিপিএ আকারে প্রকাশিত হয়ে থাকলে, অর্থাৎ আপনি যদি গ্রেডের পদ্ধতি বাদে আপনার যদি ডিভিশন বাদে গ্রেডিং পদ্ধতি থাকে তাহলে 5-এ 4 থাকতে হবে, মিনিমাম 80 থাকতে হবে, অথবা 60-এর কম থাকা যাবে না। ঠিক আছে, অর্থাৎ 60-এর যদি আপনি কম থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে আবেদনের অযোগ্য হিসাবে বিবেচিত হবে। তো আমরা আরেকটি প্যারায় তারা জানিয়েছে পরীক্ষায় অবতীর্ণ প্রার্থী আইন বিষয়ে স্নাতক অথবা ক্ষেত্রমতে স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ কোনো প্রার্থী আবেদনপত্র দাখিল করতে পারবেন, তবে উক্ত পরীক্ষা আবেদনপত্র দাখিলের শেষ তারিখ বা তৎপূর্বে শেষ হতে হবে। অর্থাৎ আপনি যদি এখন আবেদন করেন অথবা আপনি আবেদন করছেন কিন্তু আপনার এলএলবি শেষ হয়নি, কিন্তু তারা জানিয়েছে আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যেদিনকে পরীক্ষায় বসবেন ঠিক তার আগে আপনার এলএলবি সম্পূর্ণ হতে হবে। এখন শেষ না হোক, পরীক্ষার বসায় আগে সম্পূর্ণ হলে আপনি
সেই পরীক্ষায় বা আবেদন করতে পারবেন। তো শারীরিক যোগ্যতা নিয়ে তারা অবশ্যই জানিয়েছে, সহকারী জজ পদে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। উক্ত দায়িত্ব পালনে বাধা হয় এরূপ দৈহিক বৈকল্য আছে কিনা তা যাচাই এবং প্রত্যয়নের নিমিত্তে প্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা মনোনীত মেডিকেল অফিসারের সম্মুখে উপস্থিত হতে হবে। শারীরিক যোগ্যতাসমূহের বিস্তারিত বিবরণ কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস নামীয় পুস্তিকার প্রথম অধ্যায়ের 20 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। এক কথা, আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে। কোনো রকম শারীরিক সমস্যা থাকলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এরপরে প্রার্থীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তারা জানিয়েছে যদি বাংলাদেশের স্থায়ী নাগরিক না হন তাহলে ডমিসাইল হতে হবে, অর্থাৎ আপনার পিতা মাতা যে কোনো একজন বাংলাদেশি হতে হবে। কিন্তু তারা আরও একটি কথা জানিয়েছে, প্রার্থী যদি কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক না, তাহলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের নাগরিক না এমন কাউকে বিবাহ করেন বা বিবাহ করার সম্ভাবনা থাকে তাহলে আপনি এখানে আবেদন না করাটাই ভালো। আদেশ, ইস্তফাপত্র, অনাপত্র, ছাড়পত্র, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন অলরেডি, সেই ক্ষেত্রে আপনাকে এখানে চাকরি করতে গেলে অথবা পরীক্ষা দিতে গেলে অবশ্যই তাদের এনওসি পূর্ব থেকেই সংগ্রহ করতে হবে। এবং কোটা সংরক্ষণের ব্যাপারে তারা জানিয়েছে সরকার কর্তৃক সময় নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী যদি না পাওয়া যায় তাহলে সেই কোটায় শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে। অর্থাৎ তারা তাদের সরকারি নিয়ম অনুযায়ী যে কোটা পদ্ধতি সেটি অনুসরণ করবে এবং বর্তমানে তো 7% কোটা, সেই 7% কোটা যদি পূরণ না হয় সেক্ষেত্রে তাদের মেধা তালিকা থেকে আপনার পরীক্ষার্থী বা নিয়োগ প্রার্থী নিয়ে তাদের যে 100 জনের যে তালিকা সেটি পূরণ করা হবে। এবং তারা প্রাথমিক পরীক্ষা কিভাবে হবে এবং লিখিত পরীক্ষা কিভাবে হবে সে ব্যাপারে একটি বিস্তারিত আলোচনা তারা এখানে দিয়েছে যে সকল প্রার্থীকে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। উক্ত পরীক্ষায় মোট 100টি এমসিকিউ থাকবে, প্রতিটি এমসিকিউর মান হবে 1। তবে প্রতিটি এমসিকিউর ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে। অর্থাৎ আপনি যদি 4টি এমসিকিউর ভুল উত্তর দেন তাহলে আপনি যে একটি সঠিক এমসিকিউ পূরণ করেছেন সেটিও আপনার কর্তন করা হবে। অর্থাৎ আপনি 5টা আবেদন করেছেন বা 5টা এমসিকিউ পূরণ করেছেন, তার ভিতরে 4টি ভুল, একটি সঠিক। তো আপনার যদি 4টে ভুল হয় তাহলে ওই 5 নম্বরটিও ভুল হিসাবে বিবেচিত হবে। সেক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে দিতে হবে, কারণ এখানে 4টা ভুলের কারণে একটি নাম্বার কাটাতে গেলে আপনার অনেক সময় একটি নাম্বারের কারণে অনেক ক্ষতি হয়, এটি আপনারা নিজেরাও জানেন। তবে প্রাথমিক পরীক্ষায় ন্যূনতম 5 নম্বর 50, অর্থাৎ আপনি যদি এই এমসিকিউ পরীক্ষা দেন তাহলে আপনাকে ন্যূনতম 50 পেয়ে পাশ করতে হবে। প্রাথমিক পরীক্ষায় সাধারণত বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয় সমূহের উপরে প্রশ্ন করা হবে। প্রাথমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার কোনো প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে যোগ করা হবে না। এ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস নামীয় পুস্তিকার প্রথম অধ্যায়ে 13 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। অর্থাৎ আপনার যদি এই বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে যদি জানতে চান সেক্ষেত্রে তাদের যে ওয়েবসাইট আছে তথ্য নির্দেশিকার বিস্তারিত সিলেবাস, সেখানে 13 নম্বর অনুচ্ছেদটা আপনাকে ফলো করতে বলছে। এবং লিখিত পরীক্ষা সম্পর্কে তারা বলেছে 1800 বিজিএস পরীক্ষায় 2025-এ 1000 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। 1000 নাম্বার। যে সকল পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যারা এমসিকিউতে ন্যূনতম 50 মার্ক পাবেন তারাই শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং লিখিত পরীক্ষায় বিষয়সমূহ গড়ে 50 নম্বর পেলে একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে গণ্য হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনি যে বিষয়গুলো
অংশগ্রহণ করবেন সেই বিষয়গুলোর প্রত্যেকটি সাবজেক্টে ন্যূনতম আপনাকে 50 মার্ক থাকতে হবে। যে কোনো একটি সাবজেক্টে যদি আপনি 50 মার্কের নিচে পান সেক্ষেত্রে আপনার অকৃতকার্য হিসাবে বিবেচিত করা হবে, অর্থাৎ আপনাকে 50 মার্কের উপরে থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। এবং কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে 30% কম নাম্বার পেলে তিনি লিখিত পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে যে তথ্য নির্দেশিকা সেখানে 14 এবং 17 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। এবং সর্বশেষ যে ধাপটি থাকে আপনার পরীক্ষার সেটি হচ্ছে মৌখিক পরীক্ষা, অর্থাৎ আপনাকে এখানে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভাইবা নাম্বার 100 নম্বরের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, মৌখিক পরীক্ষার 5 নম্বর 50, অর্থাৎ আপনি যদি ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনাকে 100-র ভিতরে 50 নম্বর পেলে আপনি পাশ করবেন। কিন্তু আপনি যদি সিরিয়াল 100-র ভিতরে থাকেন তবে কিন্তু আপনি চাকরিটা পাবেন। অর্থাৎ আমি আপনার ছোট্ট একটি এক্সাম্পল দিই। ধরেন আপনার 1000 লোক মৌখিক পরীক্ষায় পাশ করলো, অর্থাৎ 100-র ভিতরে 50 পেল। সেই ক্ষেত্রে আপনার এখানে 100 জন লোককে নিয়োগ করবে, তার ভিতরে 7 জন কোটা, অর্থাৎ আপনি এখানে ধরে থাকেন 93 জনকে আপনার নিয়োগ প্রদান করবে। তো 1000-এর ভিতরে থেকে 93 জনকে নিয়োগ প্রদান করবে তাদেরকে, যারা সিরিয়ালের প্রথমে থাকবে, অর্থাৎ যাদের মেরিট লিস্টে আগে থাকবে তাদেরকে। এবং সেই ক্ষেত্রে যদি আপনার ওই 1 থেকে 97 জনের ভিতরে মেরিট লিস্টের যদি কেউ এই চাকরিতে কোনো কারণে অযোগ্য বলে বিবেচিত হয় অথবা পরবর্তীতে আপনার চাকরিতে জয়েন না করে, সেই ক্ষেত্রে আপনার মেরিট লিস্ট থেকে আপনার পরবর্তী সিরিয়াল থেকে মেরিট লিস্ট থেকে টানবে। এখানে তারা সেটি বিস্তারিতভাবে আলোচনা করছে। যাই হোক, আমিও আপনাকে সেটি বলে দিলাম। তারা জানিয়েছে প্রাথমিক পরীক্ষা আগামী অক্টোবর 2025 মাসের শেষ ভাগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যাদের এলএলবি বা এলএলএম শেষ হবে 2025 সালের অক্টোবর মাসের শেষের দিকের আগে তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এখনো অধ্যয়নরত আছেন অথচ অক্টোবরের আগে তাদের অধ্যয়ন শেষ হবে, তারা এখানে আবেদন করতে পারবেন। অথবা যাদের শেষ হয়ে গেছে তারা তো অবশ্যই পারবেন। এবং মানে অনূর্ধ্ব আপনার 32 বছর হতে হবে। তারা জানিয়েছে যে 1800 বিজিএস পরীক্ষা 2025-এর আবেদনপত্র অবশ্যই তাদের যে ওয়েবসাইট অর্থাৎ bgsc.gov.bd এর মাধ্যমে নির্ধারিত যে ফর্মটি আছে সেই ফর্মটি অনলাইন থেকে পূরণ করতে হবে। এবং আবেদন ফি প্রদানের সময় আপনার 1/9/2025 থেকে 1/10/2025 পর্যন্ত আপনার আবেদন ফি দেওয়া যাবে। এবং আবেদন ফি সর্বমোট তারা জানিয়েছে যে আবেদনটি সফলভাবে জমা দেওয়ার জন্য টেলিটক নাম্বার থেকে 1200 টাকা জমা দিতে পারবেন। পেমেন্ট করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। তো যাই হোক, আমরা জানি যে আসলে কিভাবে পেমেন্ট করতে হয়, যে কারণে আমি আর আপনাদের সামনে ওটি নিয়ে আলোচনা করলাম না, কারণ আমাদের ভিডিওটি অলরেডি বেশ বড় হয়ে গেছে। তো যারা ল পাস করেছেন তারা অবশ্যই 32 বছরের নিচে যারা আছেন তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকুন সহকারী জজ পদে পরীক্ষা দেওয়ার জন্য। এবং পরীক্ষা ধরন বা প্রশ্নের ধরন কি হতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। তবে আমি আপনাদের জন্য কিছু সাজেশনমূলক প্রশ্ন অবশ্যই কিছুদিনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমি আপলোড করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং যে সকল বন্ধুরা নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমাদের বিডি জব সলিউশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।